আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। আইন শৃঙ্খলা বাহিনী ও দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরলেও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন নূরের চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছে নূরের দল গণ অধিকার পরিষদ। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। কাকরাইলে শুক্রবার রাতে আইন শৃঙ্খলা বাহিনী ও দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ডাকসুর আলোচিত সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। প্রথমে বেসরকারি একটি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলের আইসিইউতে নিয়ে চিকিৎসার পর শনিবার সকালে জ্ঞান ফেরে তার। তবে মাথায় রক্তক্ষরণ ও নাক ফেটে যাওয়ায় ভিপি নূর এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। নুরুল হক নূরের উন্নত চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হচ্ছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন। সাবঅ্যারাকনয়েড হিমোরেজ এটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। এটাকে ব্রেন ইডেমা বলে। এটা আরও খারাপ জিনিস। আমরা এখন আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বহিরাগতরাও হামলায় অংশ নেয় অভিযোগ করে ২৪ ঘন্টার মধ্যে দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা। যারা জড়িত ছিল আমরা গতকাল রাতে বলেছি ২৪ ঘন্টার ভিতর যেন সরকার তদন্ত করে যারা দোষী ছিল তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। পুলিশের যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। আমি আবারও বলি, আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে, পুলিশ বাহিনী হামলা চালিয়েছে। লাল শার্ট পরিহিত যে ব্যক্তি সে সম্রাটের উপর হামলা করেছে, নুরুল হক নূরের উপর নয়। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যদি ন্যূনতম লজ্জা থাকে আপনি আজকেই জনগণের কাছে ক্ষমা চেয়ে। ভিপি নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। নির্মম এই হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। ছিলেন এক সময় তিনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অত্যন্ত দুঃখের বিষয় যে তাকে গতকাল একটি রাজনৈতিক কর্মসূচি পালনের সময় থানা হয়েছে, যার ফলশ্রুতিতে তিনি আজকে আইসিইউতে আছেন। মারাত্মক আহত এই বিপ্লবী নেতার চিকিৎসার খবর নিতে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টাও। এদিকে নূরের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ ও সংহতি সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। সমাবেশ থেকে হামলার বিচার ও জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি তোলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নূরের রক্তের ঋণ পরিশোধ করার চেষ্টা করেছি, দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য। আজকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এই প্রফেসর ইউনূসের সরকারের আমলে গতকালকের যে ঘটনা, এই ঘটনার দিকে তাকালে আপনারা দেখবেন এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদীরা আবারও সক্রিয় হতে চায় অভিযোগ করে তারা বলেন ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্টদের রুখে দিতে হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ভিপি নূরের উপর নৃশংস হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এই মুহূর্তে ঢাকা মেডিকেল এলাকায় আছেন সহকর্মী তরিক ইসলাম। সবশেষ জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, গণ অধিকার পরিষদের কর্মসূচির বিষয়ে আমাদেরকে জানান। আমরা ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটা বলছিলেন, আমি এখন রয়েছে ঢাকা মেডিকেল কলেজে। আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাতে গণ অধিকার পরিষদের যে চেয়ারম্যান ভিপি নূরের উপর যে হামলা হয় তার ফলে কিন্তু তাকে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তার চিকিৎসা চলছে। এখন পর্যন্ত যদি বলি তার অবস্থা কিন্তু স্থিতিশীল রয়েছে এবং তিনি আইসিইউতে রয়েছেন। এর মধ্যে তার চিকিৎসা যাতে আরও উন্নত হয় বা সর্বোপরি আরও পর্যবেক্ষণের জন্য কিন্তু ৬ সদস্যের একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে। এখনো পর্যন্ত আমরা যতটুকু
যতটুকু জানি তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি আইসিইউতে রয়েছেন। এখানে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তারা আসছেন, তারা ভিপি নূরের সাথে দেখা করছেন এবং তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। এর মধ্যে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা বারবার একটা কথা বলছেন যে জুলাই আন্দোলনের যে শক্তি রয়েছে তাদের উপর টার্গেট করেই হামলা চালানো হচ্ছে, এমনটা অভিযোগ কিন্তু সবাই ঘুরে ফিরে বলছেন। এখন হাসপাতালের সামনে এখানে অবস্থান রয়েছে জামাত ইসলামের যে কেন্দ্রের নায়েবে আমির তাহের সাহেব, তিনি এসেছেন, তিনি ভিতরে রয়েছেন। কিছুক্ষণ পরে হয়তোবা নুরুল ইসলাম নূরকে দেখে এসে তার শারীরিক অবস্থা বা তার চিকিৎসা এবং তাদের দলীয় যে অনুভূতি তার সবকিছুই আমাদেরকে জানাবেন এবং তারপরেই আপনাদেরকে কিন্তু আমরা জানাতে পারবো যে ভিপি নূরের সর্বশেষ অবস্থা কি আছে। এর মধ্যে আজকে সন্ধ্যা 7টার কিছু পরে ঢাকা মেডিকেল কলেজের এখানে কিন্তু ভিপি নূরের যেই সংগঠন রয়েছে ছাত্র অধিকার পরিষদ, সেই ছাত্র অধিকার পরিষদের একটি মশাল মিছিলের কথা আমরা জানি, সেটা এখনো শুরু হয়নি, কিছুক্ষণ পরে হয়তোবা শুরু হবে। এর আগে বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে একটা সম্মেলন হয়। জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয় যে ভিপি নূরের উপর যেই আক্রমণ করা হয়েছে তারা তার নিন্দা জানান, তার এর সাথে যারা দোষী বা দায়ী রয়েছেন তাদেরকে শাস্তির আওতায় আনার দাবিও কিন্তু জাতীয় পার্টির মহাসচিব জানিয়েছেন। সবটাকে সর্বোপরি যদি বলি এখনো ভিপি নূর কিন্তু আইসিইউতে রয়েছেন এবং তার অবস্থা কিছুটা স্থিতিশীল এমনটাই আমরা জানতে পেরেছি এবং তার উন্নত চিকিৎসার জন্য এরই মধ্যে 6 সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসেন। এখন এখানে অবস্থান রয়েছেন জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের। এরপরেই হয়তো বা পরবর্তী বিষয়ে আপনাদেরকে জানাতে পারবো সর্বশেষ অবস্থা। ঢাকা মেডিকেল কলেজ থেকে এই ছিল আমার কাছে সব শেষ। তরিত, আপনাকে ধন্যবাদ। পরবর্তী কোনো খবরের জন্য আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। নুরুল হক নূরের উপর নৃশংস হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রয়োজনে সরকারি খরচে তাকে বিদেশ পাঠানো হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, কোনো শক্তি বা ষড়যন্ত্রই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন বন্ধ করতে পারবে না। চলমান পরিস্থিতি নিয়ে কাল বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ রাজের। শুক্রবার রাতে রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে। একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে, পুরো বিষয়গুলোই তদন্ত কমিটি খতিয়ে দেবে। নুরুল হক নূর ও তার দলের আহত সদস্যদের সাথে গোটা জাতির সংহতি রয়েছে জানিয়ে শফিকুল আলম আরও বলেন, তাদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণে একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। যারা গতকাল আহত হয়েছেন, যদি প্রয়োজন হয় কারো চিকিৎসার জন্য বাংলাদেশে থেকে বেটার বাইরে চিকিৎসার প্রয়োজন হবে বলে তাকে বিদেশেও পাঠানো হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কোনো শক্তি বা ষড়যন্ত্র প্রতিহত করতে পারবে না বলেও জানান প্রেস সচিব। কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। ব্রিফিংয়ে জানানো হয়, আসন্ন নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রোববার বিএনপি, জামাত ও এনসিপির নেতাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশে নব্য মপতন্ত্র সৃষ্টি হচ্ছে অভিযোগ করে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, একটি দলকে নিষিদ্ধ করা অন্য আরেকটি রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় ভিপি নূরের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন জাতীয় পার্টির মহাসচিব। তদন্ত করে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। আমি দেশবাসীকে এবং সকল রাজনৈতিক দলকে বলবো, এই হানাহানি রাজনীতি পরিহার করে সকলের সহাবস্থান সৃষ্টির জন্য চেষ্টা করেন। আমরা নুরুর সুস্থতা কামনা করি। আবার কোনো দল বা কোনো নেতা এই ধরনের আর্সন থ্রোয়িং, ভ্যান্ডালিজম যেন না করে, সকল নেতা, সিনিয়র নেতা যারা আছেন বাংলাদেশের, সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে আগুন নিয়ে খেলা বন্ধ করা উচিত। এই ব্যান্ড সংস্কৃতি, ট্যারিং সংস্কৃতি, এই মব সংস্কৃতি, এই হুঁশিয়ারি, এই হুঙ্কার
এই তো দেশ ধ্বংস করে ফেলবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষের অধিকার পূরণের সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ময়মনসিংহ টাউন হলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, অধিকার প্রতিষ্ঠা ও নিজস্ব সংস্কৃতি রক্ষায় সবাইকে সক্রিয় থাকা জরুরি। জাতি ধর্ম নির্বিশেষে এ সময় সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজুবের রিপোর্ট। আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের এই প্রতিনিধি সমাবেশ। ময়মনসিংহ টাউন হলে বিভিন্ন সম্প্রদায়ের মনজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ইতিহাস ঐতিহ্য। উত্তরীয় আমাদের আদিবাসীদের ঐতিহ্যবাহী উপহার দিয়ে তারেক রহমানকে বরণ করে নেন আদিবাসী নেতারা। এ সময় তারা বলেন, মূলধারার রাজনীতিতে অবদান রাখতে চায় আদিবাসীরা। এই অঞ্চলে আমরা জানি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের চেষ্টা চলছে, উগ্রবাদ ছড়িয়ে জাতিকে বিভক্তির অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তিনি। তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন করতে সৃষ্টি করতে চায়। আবার আমাদের অধিকার রক্ষা করার জন্য আমাদের সেই যে লক্ষ্য ছিল যে একটা স্বাধীন বাংলাদেশ করার জন্য, মুক্ত বাংলাদেশ করার জন্য, সেই লক্ষ্যে আমরা কাজ করব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সেই অঙ্গীকার পূরণ করবে বিএনপি। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয়, ভিন্ন ভাষাভাষী ক্ষুদ্র জনগোষ্ঠী বৈধভাবে বাংলাদেশে বসবাসকারী এই বাংলাদেশ সবার। বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। নির্বাচনের মাধ্যমে প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে উল্লেখ করে নিরাপদ বাংলাদেশ গড়তে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমর্থন ও সক্রিয় সহযোগিতা চান তারেক রহমান। অতীত পরাজিত পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ সামনে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে। সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করতালি দেব একমাত্র আমাদের নেতার জন্য। অন্তর্বর্তী সরকার গত এক বছরে কোনো সংস্কার শুরু করতে পারেনি। জনগণের সমস্যার সমাধান একমাত্র নির্বাচিত সরকারই করতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষ জীবন দিয়েছে, বিএনপি কোনোভাবেই তা ব্যর্থ হতে দেবে না। তিনি বলেন, ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিজা আদায় করতে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ। আপনারা তো এক বছর ছিলেন, কোনো একটা সংস্কার তো শুরুই করতে পারেন নাই, কেবল আলাপ আলোচনা। এতে প্রমাণিত হয়, ভালো হোক মন্দ হোক, জনগণের নির্বাচিত সরকারই পারে একমাত্র জনগণের সমস্যার সমাধান করতে, যে কোনো সমস্যা হোক। এটা বোঝার মতো সময় আপনাদের থাকতে হবে। আগামী দিনগুলোতে যাতে গণতন্ত্র আরো দৃঢ়ভাবে পতিত হয় বাংলাদেশের মাটিতে, সেটাই আমরা দেখতে চাই। তাহলে পানি সম্পদ সহ সকল সমস্যার সমাধান আমরা ইনশাল্লাহ করতে পারবো। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর জাতীয় সরকার গঠন না করাটা ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। সেই সময় জাতীয় বা বিপ্লবী সরকার গঠন করা হলে সংস্কার কাজ বাস্তবায়ন সহজ হতো বলে মত তার। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র সংস্কার বিষয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিপ্লবের পর প্রতি বিপ্লব হয় মনে করিয়ে দিয়ে এই স্থানীয় সরকার বিশেষজ্ঞ বলেন, অভ্যুত্থানের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ না থাকলে 2 বছরের বেশি টেকসই হওয়া কঠিন। তখনই তো আমাদের রাজনৈতিক দলগুলো সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেছে। তখন এই কেন জাতীয় সরকার করলেন না, তখন এই কেন আপনার বিপ্লবী সরকার করলেন না, তখন এই কেন বললেন না যে সংবিধানের অধীনে এটা হবে না, সুতরাং আমরা এটা
বিপ্লবী সরকার এটা করার পরে আমরা 4 দিনে চলবো, এ কথা তো বলেন নাই। কেউ সব গাছারা যাচ্ছেন আসছেন, খুব অঙ্ক করছেন, হিসাব করছেন। এখন এসে আপনাদের বহু রকমের অঙ্ক বহুভাবে করছেন। সুতরাং ভুলটা সবাই মিলে করেছেন, শোধরানোর দায়িত্ব সবাই মিলে। এই ক্ষেত্রে বলা ঐক্যের কোনো বিকল্প নাই। ডাকসু নির্বাচনে 48 দফা ইশতেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে 8টি প্রস্তাবনা সহ এই ইশতেহার ঘোষণা করেন প্যানেলের নেতারা। এদিকে ক্যাম্পাসের হলপাড়ায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। এ সময় লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা জানান তারা। আর কমিশন বলছে, সুষ্ঠু নির্বাচনে অরাজকতার আভাস পেলে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হবে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ক্যান্টিন থেকে হলপাড়া ক্যাম্পাস জুড়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে নানা জল্পনা কল্পনা। ক্যাম্পাস ঘুরে ঘুরে শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে আরো সজাগ থাকার আহ্বান জানান তারা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সক্ষম হয়নি। ব্যানার যখন আপনি লাগাতে দেন বিধিনিষেধ ভঙ্গ করে, তখন আসলে অটোমেটিক্যালি তারা একটা অ্যাডভান্টেজ পেয়ে যায়। মেয়েরা তাদের 5টা মেয়েদের হলেই ঢুকতে পারছে না, ফর্মালিটিস মেনটেন করতে হচ্ছে, প্রত্যেকটা রুমে যেতে পারছে না। আমার তো ছেলেদের অন্যান্য 13টা হলে প্রত্যেক রুমে পোস্টার ব্যানার নেওয়ার মতো ওরকম মানুষ নাও থাকতে পারে। তাহলে আমি এই 13টা হলে ছেলেদের কাছে কিভাবে পৌঁছাবো? বিজয় 71 হলেও বিভিন্ন ধরনের ছায়া প্রশাসন গড়ে উঠেছে। আমাদের যে মৌলিক জায়গাগুলো, খাদ্য, আবাসন এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ, তা নিশ্চিত হয়নি। আমার প্রথম টার্গেটটা থাকবে যে বিশাল যে গণরুম, এই গণরুমটাকে রিডিং রুমে রূপান্তর করা। আমরা মূলত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার মাধ্যমে প্রশাসনের সাথে আমরা সমঝোতার মাধ্যমে, ডিলিংসের মাধ্যমে আমরা আসলে সমস্যাগুলো সমাধান করতে চাই। এদিকে নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। 8টি প্রস্তাবনার আলোকে 48 দফা ইশতেহার পাঠ করেন ভিপি, জিএস, এজিএস প্রার্থীরা। প্রতিশ্রুতি দেন হল ও একাডেমিক অঙ্গনে দলীয় রাজনৈতিক কাঠামো বন্ধ করার। ছাত্র সংসদ নির্বাচনের অভাবে রাজনীতি হয়ে দাঁড়িয়েছে পরিবারতান্ত্রিক এবং ক্যাডার ভিত্তিক। তাই প্রতি বছর ডাকসু নির্বাচন আয়োজন আমাদের অন্যতম এজেন্ডা, অন্যতম কমিটমেন্ট। অন্যদিকে জগন্নাথ হলে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, ভোটের দিন তৃতীয় স্তরের সেনা মোতায়েনের বিষয়টি প্রশাসনকে আরও ভাবা উচিত। সেনাবাহিনীর কথাটা যখন আসতেছে তখন ধরা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের যে অন্যান্য যে প্রশাসনগুলো সেগুলো শক্তিশালী নয়, যার কারণে সেনা সহায়তা হয়তো বা নিতে হতে পারে। তো এই জিনিসটা আসলে পজিটিভলি কেউ নিচ্ছে না সাধারণ শিক্ষার্থীরা আর কি। তখন বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশন সেটাকে আরও ভালোভাবে বিবেচনায় নেবে আশা রাখি আর কি। তবে নির্বাচনের পরিবেশের ওপর সেনা সহায়তা চাওয়ার বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। প্রয়োজনে 3 স্তরে নিরাপত্তা বিধান করব। প্রয়োজন হলে সেনাবাহিনী যেহেতু মাঠে এখন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কর্মরত আছে, ইফ নেসেসারি যদি আমাদের কোনো ধরনের আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে, তখন আমরা প্রশাসনকে বলবো 3য় পর্যায়ে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। ডাকসু নির্বাচন উপলক্ষে আগামী 7 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রস্তুতি কম থাকায় এলডিসি থেকে উত্তরণে আরও 3 বছর সময় নিতে বাংলাদেশকে জাতিসংঘে আবেদন করার পরামর্শ দিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। তার আশঙ্কা, এখনই এলডিসি থেকে উত্তরণ হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঝুঁকিতে পড়বে। তবে এজন্য সরকারকে জিম্মি না করে এর চ্যালেঞ্জ মোকাবেলার পথ খুঁজতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। 2023 সালে ভুটান এলডিসি গ্রাজুয়েট হয়েছে। গত 1 বছরে 113টি শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। বিতর্ক পর্ব শেষে অনুষ্ঠানের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ এতে বলেন, এলডিসি উত্তরণ হলে শুল্কমুক্ত সুবিধা হারানো সহ বেশ কিছু বাধা সামনে অপেক্ষা করছে। ব্যবসায়ীরা চাচ্ছে 3 থেকে 5 বছর বিচারের জন্য, সরকার চাচ্ছে এটাকে
যাতে সুনির্দিষ্ট যে সময় সেই সময়ের মধ্যে নিয়ে যায়। তো এখন যেটি প্রশ্ন হচ্ছে, যদি আমরা এলডিসি গ্রাজুয়েশন থেকে পিছিয়ে যাই, আমরা কি আফগানিস্তানের মতো একটা অযোগ্য দেশে পরিণত হয়ে যাই কিনা? আজকে নেপালও কিন্তু আমাদের সাথে এগিয়ে রয়েছে। আমরা বিশ্বের যে বিভিন্ন বৈশ্বিক যে অবস্থান, সে অবস্থানে বাংলাদেশ একটা হাসির পাত্রে পরিণত হয় কিনা? প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, এলডিসি উত্তরণ করতে হলে নভেম্বরের মধ্যে সরকারকে এর চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে। যারা নাকি বড় আছেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্প ট্যারিফের পরে তাদের অর্ডার ইত্যাদিও কিন্তু কিছুটা এখন বাড়ছে। এখন কম সংখ্যক শিল্প কারখানাও বেশি রপ্তানি করতে পারে, কিন্তু অনেকে বাজার থেকে হয়তো বের হয়ে যাবে। স্মল যারা আছে 3000-এর মতো যে এন্টারপ্রাইজ তাদের আছে, তাদের মধ্যে একটা বড় সংখ্যক কিন্তু তারা হলো স্মল অ্যান্ড মিডিয়াম, এবং তারাই সবচেয়ে বড় বেশি ঝুঁকিতে পড়বেন। এ সময় সব পক্ষকে সাথে নিয়ে পরিস্থিতি মোকাবিলার পথ অনুসন্ধান এবং সে অনুযায়ী এখনই কাজ শুরু করে দেওয়ার পরামর্শ দেন বক্তারা। খেয়াল রাখতে হবে, এলডিসি গ্রাজুয়েশনকে সামনে রেখে ব্যবসায়ী সংগঠন বলি, ব্যক্তি বলি, টেলিভিশন টকশোতে বলি, আমরা কোনো অসত্য বিভ্রান্তিকর কোনো তথ্য যদি দেই, তাহলে সেই তথ্য কিন্তু আমাদের দেশের জন্য একটা বড় ধরনের ক্ষতিকারক অবস্থা তৈরি করতে পারে। আমি অনুরোধ করব, ব্যবসায়ীরা সরকারকে কোনোভাবে এলডিসি গ্রাজুয়েশন কোনো চাপ তৈরি না করে, কোনো সুবিধা আদায়ের জন্য জিম্মি না করে, তারা সকলে বসে একটা পন্থা অবলম্বন করবে কিভাবে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলাগুলো করে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেটা আছে, এটা আমরা যাতে বাস্তবায়ন করতে পারি সেই দিকে আমাদের মূল নজরটা থাকা উচিত। 24শে নভেম্বর 2026-এর আগে আমরা অবশ্যই আমাদের একটা সুপারিশ আমরা করতে পারি জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে, যে আমাদের দেশে বড় পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, আমাদের বড় ধরনের ট্রানজিশন, আমাদের তথ্য উপাত্তের ঘাটতি, এলডিসি গ্রাজুয়েশনকে যে মসৃণ এবং টেকসই করতে গেলে যে আমাদের সমস্যা হবে, এই জায়গাটা আমাদের একটা বড় কিন্তু একটা যুক্তি আমরা দাঁড় করাতে পারি। প্রতিযোগিতায় প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ক্ষমতায় গেলে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দের ঘোষণা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। হোটেল সোনারগাঁওয়ে দৈনিক বণিক বার্তা আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। অন্যদিকে সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতিমুক্ত ও মেধার ভিত্তিতে স্বাস্থ্য খাতে নিয়োগ, বদলি ও পদায়নের প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন, দেশের মানুষ সুস্থ না থাকলে সব উন্নয়ন অর্থহীন হয়ে যাবে। অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা, স্বাস্থ্য সচিব সহ বিভিন্ন হাসপাতাল ও ফার্মাসিউটিক্যালসের মালিক ও খ্যাতনামা চিকিৎসকরা বক্তব্য রাখেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি জিডিপির 5% আমরা হেলথ সার্ভিসে বিনিয়োগ করব, আপ টু 5%। এটা কোনো অপশন নাই, উই ডোন্ট হ্যাভ এনি অপশন বাট টু ডু দ্যাট। এবং গ্রাজুয়ালি আমরা 5%-এ যেতে হবে। ইকুয়ালি স্বাস্থ্য খাতে জিডিপির 5% আমাদেরকে বিনিয়োগ করতে হবে। দুর্নীতি একটি খুব বড় ইস্যু। যেমন যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক, তাদের একটা বিরাট অংশ টাকা তাদের ড্রাগস প্রেসক্রাইব করার জন্য ডাক্তারদেরকে দেয়। গুম, খুন ও ক্রসফায়ারের মতো মানবাধিকার লঙ্ঘন এড়াতে র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ সংস্কারের দাবি জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের নেতারা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুম হওয়া নেতাকর্মীদের স্মরণে বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই দাবি জানান সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম। শিবিরের প্রতিটি পর্যায়ে নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে জানিয়ে তিনি বলেন, গুমের সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। গণঅভ্যুত্থানে স্বৈর শাসকের পতনের পর জনগণ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে যে ইতিবাচক পরিবর্তনের আশা করেছিল তা সফল হয়নি বলে মন্তব্য করেছেন এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। আগুরগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য বজলুর রহমান স্মৃতিপদক বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। সাংবাদিকদের স্বাধীনতা ও গণমাধ্যমের মালিকানায় পরিবর্তন ছাড়া স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করা সম্ভব নয় বলেও মত দেন বক্তারা। এ সময় তারা বলেন, মুক্তিযুদ্ধ ও ৭১ প্রশ্নে বাংলাদেশের মানুষ কোনো আপোষ করবে না। এবারে আল আরাফাহ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জনপ্রিয় ব্র্যান্ড নাম্বার 1 প্রান্তিক চায়ের দোকান মালিকদের সন্তানদের স্বীকৃতি দিতে নাম্বার 1 বাবার কৃতি সন্তান সংবর্ধনা 2025 রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ 5 পাওয়া 65 জন চায়ের দোকানদারের সন্তানকে সম্মাননা, এককালীন শিক্ষাবৃত্তি, ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, এমজিআই এর চিফ অ্যাকাউন্টস অফিসার রহমতুল্লাহ খন্দকার, চিফ হিউম্যান রিসোর্সের অফিসার আতিকুজ্জামান খান, হেড অফ অ্যাকাউন্টস ও সিনিয়র জেনারেল ম্যানেজার এসএম মুজিবুর রহমান, সিনিয়র জেনারেল ম্যানেজার ব্র্যান্ড কাজী মোহাম্মদ মহিউদ্দিন এবং হেড অফ সাপ্লাই চেইন রাশিদুল হক উপস্থিত ছিলেন। লিরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ আয়োজিত বেস্ট ডিলার অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠিত হয়েছে। গুলশান 1-এর এল কমিউনিটি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক KM আলমগীর ইকবাল, ডিরেক্টর খন্দকার মোহাম্মদ আসিফ শাহরিয়ার বাড়ি এবং গ্রুপের চেয়ারম্যান নওজাত সারোয়ার ইসলাম। অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা ডিলারদের মধ্য থেকে নির্বাচিত সেরা ডিলার ও এরিয়া ম্যানেজারদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। লিরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা জানিয়েছেন, এই আয়োজনের মাধ্যমে ডিলারদের উৎসাহিত করা ও ভবিষ্যতে আরও শক্তিশালী ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলাই ছিল মূল উদ্দেশ্য। এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে দেশটির ফেডারেল আপিল আদালত। স্থানীয় সময় শনিবার ঘোষিত এক রায়ে আদালত জানায়, শুল্ক আরোপের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্টের অপব্যবহার করেছেন। রায়ে ট্রাম্প প্রশাসনকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের আদেশ দেয় আদালত। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন করতে পারবেন ডোনাল্ড ট্রাম্প। ফেডারেল আপিল আদালত ট্রাম্পকে সময় দিয়েছেন। রায় আদালত জানায়, আগামী 14 অক্টোবরের পর এই রায় কার্যকর হবে। রায় ঘোষণার শুনানিতে অংশ নেন ফেডারেল আদালতের 11 বিচারক। তাদের মধ্যে 7 জন ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেন। এবারে জানিয়ে দিব খেলার খবর। টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে নেদারল্যান্ডস। 3 ওভারে 25 রান তুলে বাংলাদেশ শিবিরে ভয় পাইয়ে দিয়েছিল তারা। তবে কম যান না লিটন দাসও। বোলিং পরিবর্তন এনেই সাফল্যের দেখা পান। তাসকিন আহমেদ নিজের প্রথম ওভার করতে এসে প্রথম বলেই পান উইকেটের দেখা। শরীফুলকে 3-4 ও মেহেদির বলে ছক্কা হাঁকানো ম্যাক্স ও ডাউনের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। চতুর্থ ওভারে বাংলাদেশ পায় প্রথম উইকেটের দেখা। দলের 38 রানে বিক্রমজিৎ সিংকে সাজ করে ফেরত পাঠান তাসকিন। এর আগে বাংলাদেশের কাছে টসে হেরে ব্যাটিংয়ে নামে ডাচরা। শেষ খবর পাওয়া পর্যন্ত নেদারল্যান্ডসের সংগ্রহ 7 উইকেটে 128 রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।